কে বললা কোশ্চেন ছিল, একটু কোশ্চেনটা করে ফেলো, কি বলতে চাচ্ছিলা? ম্যাম ম্যাম পারফেক্ট কম্পিটিশনে প্রাইস কনস্ট্যান্ট কেন ধরা হয়? আচ্ছা, পারফেক্ট তোমরা যখন মার্কেটে ক্লাসিফিকেশন করছো, ম্যাডাম তোমাদের মার্কেটে ক্লাসিফিকেশন পড়াইছেন না? ওটার জি ম্যাম। এটা পারফেক্ট কম্পিটিশন, এবং দুইটা মেইন ক্লাসিফিকেশন ছিল, একটা হচ্ছে পারফেক্ট আর ইমপারফেক্ট। পারফেক্টের সময় হোল মার্কেটটা, ধরো যে কয়েকটা মেইন মেইন কয়েকটা মার্কেট হয়তো বা মেইন কয়েকটা কোম্পানি ওই মার্কেটটাকে দখল করে আসে, তো তখন ওরা যে প্রাইসটা ডিসাইড করে থাকে সেই প্রাইসটাতেই পুরো মার্কেটটা রান করে। দ্যাট মিনস একটা প্রোডাক্টের একটা ফিক্সড প্রাইস করা থাকে, যে এই প্রাইসেই সমস্তটা সেল করতে হবে। চাইলে অন্য কোনো ফার্ম করতে পারবে না, ওই প্রোডাক্টের প্রাইস বাড়ায় দিতে বা কমায় দিতে পারবে না। এটা পারফেক্ট মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স, বৈশিষ্ট্য এটা, বুঝছো? স্পেসিফিক কোনো কারণ এটার ব্যাখ্যা করা যাবে না, বাট এটা হচ্ছে ওটার বৈশিষ্ট্য। আর ইমপারফেক্টে যে তখন ডিফার করে, মনোপলিতে এক ধরনের, মনোপলিস্টিকে এক ধরনের, তারপরে হচ্ছে তোমার অলিগোপলিতে এক ধরনের। পড়ছো না তোমরা ক্লাসিফিকেশন গুলা, বৈশিষ্ট্য গুলা? জি ম্যাম, বুঝতে পারছি। ম্যাম এই যে ইউ শেপটা কেন হয় এটা যদি একবার বলতেন। আচ্ছা, এভারেজ কস্ট কার্ভটা ইউ শেপ কেন আর কি? জি ম্যাম, জি ম্যাম। আচ্ছা, এভারেজ কস্ট কার্ভটা ইউ শেপ এই জন্য যে প্রথমে যখন আমরা এভারেজ কস্ট আমরা কিভাবে পাই? অ্যাকচুয়ালি পাই হচ্ছে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে আমি টোটাল কস্টকে এভারেজ করে পাই, দ্যাট মিনস টোটাল কস্টকে তুমি কোয়ান্টিটি যতটুকু প্রডিউস করছো সেটা দ্বারা ডিভাইড করে, হ্যাঁ তাই তো, এসি। অথবা এভারেজ ফিক্সড কস্ট এবং এভারেজ ভেরিয়েবল কস্ট, এই দুটো সামেশন করে সামেশন করে পাই। হ্যাঁ, তাহলে ফার্স্ট ইউনিট গুলা যখন আমি প্রডিউস করি তখন আমার টোটাল কস্ট যেখানে থাকে সেখানে ফিক্সড কস্ট থাকে, যদিও আমার ভ্যারিয়েবল কস্ট কম থাকে, বাট একটা লার্জ ফিক্সড কস্ট বেয়ার করতে হয়। ইভেন যখন আমার জিরো আউটপুট প্রডিউস হচ্ছে তখনও আমাকে এই টোটাল কস্টটাকে বেয়ার করতে হচ্ছে, মানে ফিক্সড কস্টটাকে বেয়ার করতে হচ্ছে। সেই জন্য ফার্স্টের দিকের ইউনিট গুলাতে আমার পার ইউনিট কস্ট অনেক বেশি থাকে প্রথম দিকে যখন তুমি প্রডিউস করো, তাই জন্য উপরের দিকে থাকে এভারেজ কস্টটা। পরে আস্তে আস্তে কমতে থাকে, কারণ যখন তোমার আউটপুটের সংখ্যা বাড়তে থাকে তখন তোমার এই 30টা যে আমাদের টেবিলে যে 30 ছিল ফিক্সড কস্ট, সেই 30টা ডিভাইড হয়ে যায়। মনে করো 30 যখন 1 ইউনিটের জন্য তখন তো 30 ইউনিটই, কিন্তু 30 যখন 6 ইউনিটের জন্য তখন পার ইউনিটে কত পড়তেছে? মাত্র 5 ইউনিট করে পড়তেছে, তাই না? 5 5 6 30। তো সেই জন্য এটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে ফিক্সড কস্টটা, দ্যাটস ওয়াই আস্তে আস্তে কমতে থাকে। একদম কমে যায় যখন মিনিমাম পয়েন্টে পৌঁছায়, এরপর আবার ওটা বাড়তে থাকে, কারণ তখন আবার ওই যে তোমার ভ্যারিয়েবল কস্ট বেড়ে যায় শেষের দিকে, যখন তোমার আউটপুট প্রডিউসটা অনেক বেড়ে যায়। ধরো আগে তুমি 1 টন প্রডিউস করতে তোমার যে ভ্যারিয়েবল কস্ট লাগতো, এখন তুমি 5 টন প্রডিউস করতেছো শুরুতে, যে শেষের দিকে আর কি, তখন তুমি অনেক বেশি লার্জ স্কেলে প্রোডাকশন করার কারণে ভ্যারিয়েবল কস্ট তোমার অনেক বেড়ে যায়, তখন তোমার আবার এভারেজ কস্টটা উপরের দিকে উঠতে থাকে। সেজন্য প্রথমে একবার উপরে থাকে, তারপর একবার কম থাকে, আবার আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে, দ্যাটস ওয়াই এরকম একটা ইউ শেপ হয়। জি ম্যাম, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে? ম্যাম লাস্টে যে একটা ছিল ওই যে রেভিনিউর যে একটা বক্স ছিল ম্যাম, শিডিউল, ওইখানে এভারেজ রেভিনিউটা ম্যাম কমতেছিল কেন? মানে যে 10, 9, 8, 7 এরকম এভারেজ রেভিনিউ কমতেছিল না, কারণ তোমার টোটাল রেভিনিউটা বাড়তেছে তারপরে এভারেজ রেভিনিউ কমতেছে এরকম। আচ্ছা, আমি টেবিলটা একটু বের করে নিই, তুমি কোনটার কথা বলতেছো? একদম লাস্টের দিকে যে ইমপারফেক্ট কম্পিটিশনের ক্ষেত্রে ছিল এই বিষয়টা। এটা জি ম্যাম। আচ্ছা, এটা তো তুমি এভারেজ রেভিনিউ বের করতে কিভাবে? টিআর তো বের করছো তুমি পি এবং কিউ দিয়ে, পি এবং কিউ এর মাল্টিপ্লিকেশন, তাই না? 9 দুগুণ 18, 3 8 24, 4 7 28, এটা হচ্ছে আমার টিআর। তাহলে টিআরটাকে আমি আবার যখন কি বলে এটাকে কিউ দ্বারা ডিভাইড করব, কিউ দ্বারা যখন ডিভাইড করব তখন আমি এআর পাবো। দামের সাথে সেটা পরের বিষয়,
সেটা সূত্রের জন্য আমার পি এবং এ আর সমান হয়ে যায়। বাট প্রথমে যদি তুমি ক্যালকুলেশন করো, টি আর কে তুমি কিউ দ্বারা ডিভাইড করবা, তাহলে কিউ এর সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে আর টি আর এর সংখ্যাও তোমার বাড়তেছে। কিন্তু তুমি যখন ডিভাইড করতেছো, এই যে দেখো ডিভাইড করে করে এই ভ্যালুটা আসছে আমার এভারেজ রেভিনিউ। তো যেটা হচ্ছে আমার ক্যালকুলেশন থেকেই কমতেছে, এটা এমন কোনো নির্দিষ্ট নিয়ম নাই যে কমতেই হবে। তবে হ্যাঁ, যেহেতু আমার প্রাইসটাকে আমি ভেবে নিয়েছি যে প্রাইস আমার কমতেছে 10, 9, 8, 7, তাই জন্য আমার এভারেজ রেভিনিউ কমতেছে। প্রাইস যদি আমার বাড়তে থাকতো তখন হচ্ছে আমার এভারেজ রেভিনিউ বাড়তে থাকতো, কিন্তু প্রাইস বাড়বে না। কেন বাড়বে না? কারণ এখানে তো আমার প্রাইসের সাথে আমার যেহেতু মার্কেট থেকে এটা ডিসাইড হয়েছে, ইমপারফেক্ট মার্কেটে আমার মার্কেট থেকে প্রাইসটা ডিসাইড হয়েছে, সেখানে আমার ডিমান্ড এবং প্রাইসের যে নেগেটিভ রিলেশনশিপ সেটাই থাকে। যে যত তুমি বেশি প্রোডাক্ট সোল করতে থাকবা তখন তোমার এই প্রাইসের পরিমাণটা কমতে থাকবে আর কি। বুঝতে পারছো? ইনভার্স রিলেশনশিপের জন্য দ্যাটস ওয়াই এভারেজ রেভিনিউ কমতে থাকবে। তবে এমনিতে এভারেজ রেভিনিউ তুমি ক্যালকুলেট করেছো, সো তুমি ক্যালকুলেট করে যেই ভ্যালু পাইছো তুমি সেটাই দিবা। কমতেছে বাড়তেছে এটা তোমার হেডেক না। বাট ক্যালকুলেশন করার পরে তুমি দেখলা যে একটা প্যাটার্ন আছে, যেটাকে আমরা পরে ক্যারেক্টারিস্টিক্স এইভাবে বললাম, যে তার মানে ইমপারফেক্টে এই জিনিসটা হয় যে দুইটাই কমতেছে, এআরও কমতেছে, এমআরও কমতেছে, প্রতি ইউনিটের রিটার্ন আস্তে আস্তে কমে যাচ্ছে। বুঝছো? এক্সটার্নাল কস্টটা একটু এক্সটার্নাল কস্ট হচ্ছে তোমার এটা একটা ফার্ম তোমার আরেকটা ফার্মকে অথবা তোমার এনভায়রনমেন্টকে কিভাবে এফেক্ট করে এটা। মানে ধরো আমি তোমাকে কিভাবে বুঝাবো, ধরো তোমরা দেখছো কখনো সরিষা ক্ষেত দেখছো? জি ম্যাম। সরিষা ক্ষেতে ওখানে মৌমাছি দিয়ে মধু চাষ করা যায়, এটা কি জানো? সরিষার মধু আমাদের এখানেও কিন্তু পাওয়া যায় ক্যাম্পাসে, সরিষার মধু, কালো জিরার মধু এরকম পাওয়া যায় না? তো সরিষা ক্ষেতে যখন তোমার সরিষা ক্ষেতটা নর্মালি আসে, সরিষা ক্ষেতের জন্যই ওখানে তোমার মৌমাছি আসে এবং সেখান থেকে তুমি মধু পাও। তার মানে তোমার ফার্ম যদি একটা হয়, সরিষার একটা ক্ষেত, এটা তোমার একটা ফার্ম, সেটার জন্য তুমি একটা পজিটিভ রিটার্ন পাচ্ছ, মৌমাছি দ্বারা তুমি মধু চাষ করতেছো, এটাই বলা হচ্ছে পজিটিভ এক্সটার্নালিটি। একটা আরেকটাকে পজিটিভলি এফেক্ট করতেছো। তার মানে তোমার যদি সরিষা ক্ষেত ভালো হয় তোমার মধুর চাষও ভালো হবে। বুঝতে পারছো? পজিটিভ একটা তুমি এফেক্ট পাচ্ছ। আর এক্সটার্নালিটি আবার নেগেটিভও হইতে পারে। কিরকম? যে তুমি ইন্ডাস্ট্রি একটা সেট করছো রিভারের পাশে, সেই ইন্ডাস্ট্রির যত ওয়েস্টেজ আছে, নোংরা পানি যত আছে সব হচ্ছে নদীতে যায়, তাহলে তোমার কি হবে? ওয়াটার পলিউশন হবে না? ওয়াটার পলিউশন হবে, তার মানে মাছ মরে যাবে, তুমি পানি নষ্ট হয়ে যাবে। তাহলে এই জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ এক্সটার্নালিটি। যদি আমি এটাকে ভ্যালুতে মেজার করি, মানে সবকিছুর ইকোনমিক্সে তোমাকে সবকিছুতে ভ্যালুতে মেজার করতে হবে। ওই যেটা বললাম যে ডিরেক্টলি যদি তুমি মেজার করতে নাও পারো, তাও আমরা অপরচুনিটি কস্ট ক্যালকুলেট করি, বাট এটাকে মেজার করতে হবে। তার মানে তুমি ওই পলিউশনটাকে মেজার করলাম যে আমার এত টাকার আনুমানিক এত টাকার খরচ হয়েছে, সেটা হচ্ছে তার এই ইন্ডাস্ট্রির জন্য তোমার এক্সটার্নাল কস্ট। বুঝছো? তাহলে ইন্ডাস্ট্রি রান করতে ম্যাডাম এই খরচটা কি ম্যাম ওই যে ম্যাডাম আমরা যে পলিউটেড পানিগুলো যে আমরা রিভারে ছেড়ে দিচ্ছি, ওইটা মানে ট্রিটমেন্ট করার জন্য এই খরচটা করব নাকি? না, এটাকে একটা এনভায়রনমেন্টের খরচ হিসেবে আমার ধরতে হবে, যে আমার একটু লস হচ্ছে সেটাকে আমার কস্ট হিসেবে ধরতে হবে। এখন ওটা ট্রিটমেন্ট করার বা ওটাকে ঠিক করার দায়িত্ব ইন্ডাস্ট্রির উপর বর্তায় না। ঠিক তো তোমার যে এনভায়রনমেন্টাল যে সেক্টর আছে বা যে যারা তোমার গভর্নমেন্ট এনফোর্স ল যেগুলো আছে তারা ঠিক করবে, বাট এটার জরিমানা কিছু দেওয়া উচিত তোমার ইন্ডাস্ট্রিকে। যদিও এটা ওইভাবে না কি বলে এক্সিকিউট করা হয় না সূত্রটাকে বা কি বলে লটাকে, আইনটাকে, বাট নিয়ম হচ্ছে এটা যে তোমার ওটার জন্য তো তোমার তো খরচটা হয়েছে, মানে লস তো হয়েছে, সেই লসটাকে তুমি মেজার করতেছো টাকার পরিমাণে। যদি তুমি মেজার করো তাহলে আমার যে কস্টটা সেটা হচ্ছে এক্সটার্নাল কস্ট। তাহলে তার ম্যাডাম এটা তো মানে রিভারের একটা মানে পলিউশন হলো, যার কারণে রিভারে মানে অনেক মাছ মারা গেল, এটা তো মানে ইন্ডাস্ট্রিতে খরচে তাহলে এফেক্ট করবে কি? এটা ইন্ডাস্ট্রির খরচে এফেক্ট করবে না, কিন্তু আমি যে এক্সটার্নাল কস্ট আমরা কখন বের করতেছিলাম? যখন আমরা সোশ্যাল কস্ট বের করতেছি, প্রাইভেট কস্ট এবং এক্সটার্নাল কস্ট দুইটা যোগ করছি, তাই না? ইন্ডাস্ট্রির যে খরচটা সেটা আমার প্রাইভেট কস্ট, যে ইন্ডাস্ট্রি রান করতে তার যতটুকু খরচ, সেই প্রাইভেট কস্টের সাথে
তুমি তার যে এক্সটার্নাল মানে যদি পজিটিভ কিছু থাকে তাহলে পজিটিভ, অথবা নেগেটিভ কিছু থাকলে সেই নেগেটিভটাই তুমি তার যে যতটুকু কষ্ট সেটাকে তুমি ধরে নিবা যে হ্যাঁ তার মানে সে ধরো যে 5 লাখ টাকার মাছ নষ্ট করতেছে, তাহলে 5 লাখ টাকা হচ্ছে সে আমার সোসাইটি লস তো করছে, তার না লস, সোসাইটির তো জি লস ম্যাম। হয়েছে। সেই জি ম্যাম। লসটা সেটাকে তুমি মানিতে মেজার করে সেটা যখন তুমি অ্যাড করবা তখন তুমি আলটিমেটলি দুইটা সামেশন করে সোশ্যাল কস্ট পাবা, ওই ইন্ডাস্ট্রির কত সোশ্যাল কস্ট আছে, দ্যাট মিনস তার নিজের খরচও প্লাস সে সমাজকে কতটুকু ক্ষতিগ্রস্ত করতেছে, সেই দুইটা একসাথে অ্যাড হবে। আমি আবার বলতেছি এখানে কিন্তু শুধু ক্ষতিগ্রস্ত না, পজিটিভ কিছু হইতে পারতো, বুঝছো? জি ম্যাম। পজিটিভ কিছু হলে তখন আর ওই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত আর কি, তখন ওইটা তার বেনিফিটের আন্ডারে চলে যেত। এটা জাস্ট আমার হচ্ছে ওই যে মেজার করার জন্য যে ওভারঅল তোমার কতটুকু সে খরচ করতেছে। আর ডিরেক্টলি এটা যদি তুমি মেজার করতে না পারো তখন আমাকে যেভাবে ধরে নিতে হবে যে তার মানে আমি এতগুলা ফ্যামিলির জন্য মাছের ক্ষতি করতেছি, তাহলে তোমার তখন ওইভাবে ক্যালকুলেশন করে টাকার পরিমাণটা বের করে নিতে হবে অপরচুনিটি কস্ট দিয়ে। এটা করবে হচ্ছে যখন তোমার কোনো ফার্ম যেগুলা হচ্ছে ধরো সোসাইটির জন্য হার্মফুল বা এনভায়রনমেন্টের জন্য হার্মফুল, এরকম ফার্ম যখন করা হয় তখন তোমার যে পারমিশন নিতে হয় অথরিটির কাছে, তখন তারা মেজার করে দেখায় যে আমি এত টাকা খরচ হবে বাট আমি এত এত বেনিফিট দিতে পারবো, ওই এলাকার মানুষদের জন্য এমপ্লয়মেন্ট তৈরি করতে পারবো, এই জিনিসগুলা কম্পারিজন করার জন্য তখন এই ক্যালকুলেশন গুলো আসে, বুঝেছো? জি ম্যাম। ওকে, আর কারো কোথাও? হ্যাঁ, মার্জিনাল রেভিনিউ ওটা কিভাবে বের করব? 10 8 6 4 এটা কে কথা বলতেছে? এটা আমার নাম দেখতে হবে আগে। কে কথা বললা? মার্জিনাল রেভিনিউ? বৃষ্টি। কেন তুমি এতদিনে মার্জিনাল রেভিনিউ কেন বের করা শিখবা? তুমি মার্জিনাল কস্ট, তারপরে মার্জিনাল ইউটিলিটি, আর কি পড়ছো? আরো বহুত কিছু পড়ে আসছো মার্জিনাল, ওইগুলা যেভাবে করছো ঠিক সেভাবে করবা, ওইগুলা কিভাবে করছো এটা আমাকে বলবা। তুমি মার্জিনাল ইউটিলিটি কিভাবে করছো? ম্যাম টোটাল ইউটিলিটি টোটাল ইউটিলিটি বলো বলো, শুনতে পাচ্ছি না তো। ম্যাম টোটাল ইউটিলিটি আর কোয়ান্টিটি থেকে মাইনাস করেই তো মার্জিনাল ইউটিলিটিটা বের করছিলাম। না, টোটাল ইউটিলিটি আর কোয়ান্টিটি থেকে মাইনাস করছে, কখনোই না। মার্জিনাল ইউটিলিটির ডেফিনেশন বলো, ডেফিনেশন কি ছিল? ইউটিলিটি তো পরীক্ষাও দিয়ে ফেলছো, বলো। মার্জিনাল মানে কি? এডিশনাল 1 ইউনিটের জন্য তোমার যতটুকু ইউটিলিটি তুমি পাচ্ছ, তার মানে ইউটিলিটিতে বাই করছিলা চেঞ্জ ইন টোটাল ইউটিলিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন কোয়ান্টিটি কনজিউমড, তাই না? জি মনে ম্যাম। পড়ছে? তাহলে মার্জিনাল কস্টে কি করছিলাম? মার্জিনাল কস্টে আমরা দেখছিলাম চেঞ্জ ইন টোটাল কস্ট, সবসময় তাই উপরে হচ্ছে যেটার মার্জিনাল তুমি বের করতেছো সেটার টোটাল, চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইউনিটস অফ আউটপুট প্রডিউসড, কতটুকু তুমি আউটপুট প্রডিউস করছো। আমরা যখন এই টেবিলটা দেখছিলাম, দেখতে পাচ্ছ টেবিল মার্জিনাল কস্টের টেবিলটা দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, এখানে কি করছিলাম, ইউনিটস অফ আউটপুটের আমার যে চেঞ্জ সেটা আমার 1 ইউনিট করে আসে, বাট আমি কিন্তু ক্যালকুলেশন সূত্রের মধ্যেই তোমরা সূত্র বসাবা, সেটা 1 থাকুক আর যাই থাকুক, তাহলে তো এই যে ভুলে যাবা। তাহলে টোটাল কস্টের চেঞ্জ কত? 40 মাইনাস 30 মানে কত? 10 ডিভাইডেড বাই 1, তাহলে 10 ডিভাইডেড বাই 1 মানে কত? 10। 48 মাইনাস 40 ডিভাইডেড বাই 2 মাইনাস 1, তার মানে কত? 8। এইটা আমার 1 ইউনিট করে চেঞ্জ দেওয়া আছে, সেজন্য 1 দিয়ে ডিভাইড করলে তো এইটাই থাকতেছে, তাই জন্য আমি বলছি জাস্ট ডিফারেন্স ইন টোটাল কস্ট যেটা আছে সেটা দিয়ে আমি মার্জিনাল কস্টটা বের করতে পারবো। বাট সূত্রটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, সূত্রটা ওটাই থাকবে যে উপরে চেঞ্জ ইন টোটাল কস্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ইউনিটস অফ আউটপুট। তাহলে মার্জিনাল রেভিনিউ কিভাবে হবে? মার্জিনাল রেভিনিউ কিভাবে হবে? চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন অ্যামাউন্ট অফ আউটপুট সোল্ড, তাহলে টোটাল রেভিনিউ এর চেঞ্জ 10 করে আছে এবং আউটপুটের চেঞ্জ 1 ইউনিট করে আছে, তাই জন্য মার্জিনাল রেভিনিউ 10 আছে এবং প্রতিটাতেই ফিক্সড আছে, যেহেতু আমার টোটাল রেভিনিউ এর যে চেঞ্জটা সেটা 10 করেই বাড়তেছে,
বুঝা গেছে? কিন্তু সূত্র কিন্তু মনে রাখতে হবে, সূত্রটা ওইটাই, চেঞ্জ ইন টোটাল রেভিনিউ ডিভাইডেড বাই চেঞ্জ ইন আউটপুট সোল্ড। এক্সট্রা 1 ইউনিট তুমি আউটপুট সোল্ড করে কত তোমার রিটার্ন যোগ হচ্ছে, সেটা হচ্ছে তোমার মার্জিনাল রেভিনিউ। বোঝা গেছে? জি ম্যাম, নরমালি তো ওই যে আউটপুটের যে ইউনিট ওইটা মানে সিরিয়ালি থাকে। না না, সবসময় থাকবে তা না। এখন আমরা প্রতি ইউনিটের দেখতে চাচ্ছি দেখে আমরা প্রতি ইউনিটের দেখতেছি। কিন্তু আমি তো তোমাকে বলতেই পারি যে তুমি 1 ইউনিটের জন্য আমার এমআর কত, 5 ইউনিটের জন্য এমআর কত, এটা আমি তোমাদেরকে তখন বের করতে পারি। বা মাঝখানে এগুলো নাও থাকতে পারে, আমি চাইলে এক থেকে পরের ইউনিটটা আমি 5টা সোল্ভ করতে পারি, 2টা সোল্ভ করতে হবে এমন তো না। আজকে তুমি একটা সোল্ভ করছো, কালকে তুমি 5টা সোল্ভ করতে পারো। তখন তুমি 5 - 1 করে দিবা, আর টোটাল রেভিনিউ 50 - 10 করে দিবা। জি ম্যাম, বুঝতে পারছি। সূত্রতে বসায় দিবা, এখানে 1 ইউনিট করে তার জন্য 1। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আর কারো কোথাও কোনো প্রবলেম না হলে আমি একটু পরের টপিকে যাই। ওকে, তাহলে আমি একটু পরের টপিকে যাচ্ছি তোমাদেরকে। আজকে আমি তোমাদের কালকেই বলছিলাম, ওই দিনই বলছিলাম যে কস্ট রেভিনিউ পড়ে আগে আমরা হচ্ছে ফার্মের ইকুইলিব্রিয়ামটা পড়ে নেব, পরে টোটাল ফিজিক্যাল প্রোডাক্টটা পড়ব। দেখো, ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম, এটা আগে একটু পড়ে নিচ্ছি আমরা। ফার্মে কিভাবে ইকুইলিব্রিয়াম হয়, যেটা আমরা টিআর এবং টিসি পড়ে ফেলছি, এর সাথে সাথে আমরা ইকুইলিব্রিয়ামটা পড়ে নিচ্ছি। এখানে আসলে সত্যি কথা হলো যে আমরা যখন নর্মালি ইকোনমিক্সে ইকুইলিব্রিয়াম অফ ফার্ম পড়ি, ওখানে তোমার অনেক কিছু থাকে, বুঝছো? মানে আমরা ফার্মের ইকুইলিব্রিয়াম দেখতে গেলে আগে থেকে অনেক কিছু পড়ি, বা অনেক ধরনের সিচুয়েশন আছে, যেমন শর্ট রান, লং রান। তোমাদেরকে বললাম না, প্রোডাকশন ফাংশনের শর্ট রান, লং রান সিচুয়েশন আছে। এই জিনিসগুলো আসলে পড়তে হয়। বাট তোমাদের ওই যে ফিশারিতে তোমরা একটা টার্মই পড়ো, তো সেই জন্য আমরা ওইগুলা রাখি নাই, কারণ ওইগুলা পড়লে অনেক বেশি তোমাদের সিলেবাস হয়ে যাবে, প্লাস একটু জটিল হয়ে যাবে। কিন্তু যেহেতু তোমরা কনসেপ্টটা এরকম থাকে যে তুমি অবশ্যই একটা ফার্ম চালাবে, যেহেতু তুমি ফিশারিজ করতেছো, ধরে নেওয়া যায় যে একটা ফিশারিজ ফার্ম তোমরা ভবিষ্যতে রান করতে পারো, তো সেই জন্য ফার্মে কিভাবে ইকুইলিব্রিয়ামে পৌঁছায় এই জিনিসটা আমরা একটু জাস্ট দেখে নিব ছোট্ট করে। কিন্তু ফার্মের ইকুইলিব্রিয়াম দেখার জন্য আমার অনেকগুলা সিস্টেম আছে, সেটার মধ্যে আমরা একটা সিস্টেম করতেছি, সেটা হচ্ছে জাস্ট ম্যাক্সিমাইজিং প্রফিট। যে যখন শুধুমাত্র আমার কনসার্ন থাকবে প্রফিট ম্যাক্সিমাইজ করা। তো কি বলছে যে একটা ফার্ম ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে মানে তখন যখন তার কোনো টেন্ডেন্সি থাকবে না যে সে ইনক্রিজ করার অথবা অন্যদিকে মুভ করার কোনো ইয়ে থাকবে না, আউটপুট প্রডিউস করার বা প্রফিটের দিকে যাওয়ার বা লসের দিকে যাওয়ার এরকম কোনো টেন্ডেন্সি থাকবে না, সে যে জায়গাটাতে আছে সেই জায়গায় থাকবে, তাই না? ইকুইলিব্রিয়াম আমরা ছোটবেলায় পড়ছি, সাম্যাবস্থা, মানে একটা পয়েন্ট, যে পয়েন্টে এটা স্টেবল ম্যাম করতে কথা কিন্তু চাইবে। বুঝতে পারছি না। কেন বলতো, মানে কেটে যাচ্ছে নাকি আস্তে শুনছি? না ম্যাম, বোঝা যাচ্ছে ওর হয়তো নেটের প্রবলেম। হ্যাঁ, সেটা হতে পারে, কারণ কোথায় যে কার কোথায় নেটওয়ার্কের ঝামেলা বোঝা যায় না আসলে। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, আমি বলতে চাচ্ছিলাম যে আমরা ছোটবেলা থেকে জানি যে ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে সাম্যাবস্থা। দ্যাট মিনস এরকম একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে ফার্ম অন্য কোনো দিকে মুভ করতে চাইবে না। দ্যাট মিনস আউটপুট আর প্রডিউস করতে চাইবে না, অথবা কস্ট শেয়ার বাড়াইতে চাইবে না, অথবা রিটার্নও শেয়ার বাড়াতে চাইবে না, সে যে জায়গাটাতে আছে সেই জায়গাটাতেই থাকবে। এখন এটা কোথায় থাকবে, সে সাধারণত ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে যদি তুমি চিন্তা করো, বা তুমি অ্যাজ এ ফার্ম ওনার যদি চিন্তা করো, তাহলে তোমার টেন্ডেন্সি কি থাকবে? ম্যাক্সিমাইজ প্রফিট, তাই না? ইকোনমিক্সে কিন্তু তাই, তোমাকে প্রফিট ম্যাক্সিমাইজ করাটা তোমার মাথায় থাকবে। তার মানে যে পয়েন্টে তোমার ম্যাক্সিমাম প্রফিট হবে, তুমি সেই পয়েন্টেই ইকুইলিব্রিয়ামে থাকতে চাইবা। আমি ফিগারটাতে একটু জাস্ট দেখাই, এগুলা তোমাদের ফিগারটাতেই আমি যদি দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা। আমি যেন লেখাটা ইগনোর করে জাস্ট একটু জুম করতেছি, লেখাটা আমার বোঝার দরকার নেই, ফিগারটা তোমরা বুঝতে পারো কিনা সেটা একটু আমাকে বলবা। দেখো তো ফিগারটা দেখতে পাচ্ছ কিনা মোটামুটি, কারণ এটা অন্য একটা বই থেকে স্ক্যান করে নেওয়া, তো এর চেয়ে বেশি এটা ইমপ্রুভ করা যাচ্ছে। তুমি দেখো যে এটাতে তোমরা দেখতে পাচ্ছ কিনা, বোঝা যাচ্ছে কিনা? জি ম্যাম, দেখা যাচ্ছে। আচ্ছা জি ম্যাম। আচ্ছা, যদি দেখা যায় তাহলে আমি জাস্ট ফিগারটা দেখে আগে তোমাদেরকে ডেসক্রিপশনটা দিয়ে নিই, পরে তোমরা ভিতরটা পড়ে নিও, পড়াটা ব্যাপার না। এক্স অ্যাক্সিসে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আউটপুট, আর ওয়াই অ্যাক্সিসে আমাদের যেটা আছে সেখানে আমার রেভিনিউ বোঝাচ্ছে, কস্ট বোঝাচ্ছে এবং প্রফিটও বোঝাচ্ছে। কারণ প্রফিটের সূত্র কি আগে আমাকে একটু বলো তো, প্রফিট আমি কিভাবে বের করবো?
টোটাল রেভিনিউ আমরা জানি, টোটাল কস্ট আমরা জানি, তার মানে প্রফিট হচ্ছে আমার কি রেভিনিউ মাইনাস, কস্ট মাইনাস হইলো রেভিনিউ। না কস্ট মাইনাস রেভিনিউ কি হবে, রেভিনিউ মাইনাস ম্যাম কস্ট। রেভিনিউ মাইনাস মাইনাস কস্ট হবে। কারণ আমার ফার্ম হিসেবে আমাকে অবশ্যই আমার রেভিনিউ বেশি আসতে হবে, তাই না? কারণ রেভিনিউ যদি তোমার কম আসে তাহলে তোমার লস হবে। সূত্রটা টিআর মাইনাস টিসি, যদি কোনো কারণে রেজাল্ট নেগেটিভ হয় তার মানে তোমার কি বেশি আছে, কস্ট বেশি আছে রিটার্নের চেয়ে, তাহলে তোমার লস হবে, প্রফিট না। তো সাধারণত কোনো ফার্ম লসে থাকতে চাইবে না, তখন সে ওখান থেকে রিকভারি করতে থাকবে। সে যখনই পজিটিভ রিটার্ন থাকবে, পজিটিভ তোমার ভ্যালু আসবে প্রফিট, তার মানে তখন সে প্রফিট হয়েছে, সে সেই সিচুয়েশনটাতে থাকবে। ওইটাই আমরা এখানে ফিগারটাতে দেখাবো। দেখো এটা হচ্ছে আমার টিআর কার্ভ, অনেকটা এরকম, এই যে 0 থেকে আমার টিআর কার্ভটা শুরু হয়েছে অনেকটা এরকম। এই টিআরটা আমরা চাইলে ধরে নিতে পারি যে আমরা যে এতক্ষণ টিআর পড়ছি সেখানে হতে পারে, অথবা এই যে এখানে টেবিলটাতে দেওয়া আছে, আমি যেটা তোমাদেরকে বললাম যে টেবিলে একটা ধরে নিয়েছে যে এরকম আমার একটা টিআর এবং টিসিটা এরকম, যে কারণে প্রফিটটা এরকম। এটাই কিন্তু তোমার কনস্ট্যান্ট না যে আমি যে ভ্যালু দিছি তোমাকে সেই ভ্যালু দিতে হবে, নট নেসেসারি, তুমি যে কোনো ভ্যালু এখানে বসাতে পারো। হ্যাঁ, কিন্তু প্রথম দিকে আর কি লস রাখছে, কারণ এটা আমি তোমাদেরকে ফিগার দেখায় বোঝাচ্ছি, শেষেও লস, মাঝখানে হচ্ছে পজিটিভ, মানে প্রথমে লস, পরে লস, মাঝখানে হচ্ছে প্রফিট থাকবে, সেটা আমি এখানে দেখাচ্ছি। দেখো তাইলে আমার টিআর কার্ভটা অনেকটা এরকম হবে, এই যে দেখো এরকম, কারণ টিআর তো বাড়তে থাকে, আমরা জানি এটা, যে তুমি যেহেতু আউটপুট সোল্ড করতেছো বেশি, তখন তোমার টিআর ও রেভিনিউটা আস্তে আস্তে বাড়তে থাকবে। টিআর মানে হচ্ছে টোটাল রেভিনিউ, সংক্ষেপে টিআর, সেজন্য বারবার বলার সুবিধার্থে আমি এটাকে টিআরই বলতেছি। আর টিসি কার্ভ যেটা মানে টোটাল কস্ট কার্ভ, সেটা আগের দিনে আমি তোমাদেরকে বলছিলাম, সেটা কিন্তু কখনোই অরিজিন থেকে হবে না, 0 থেকে হবে না। কেন? কারণ আমাকে একটা ফিক্সড কস্ট বেয়ার করতে হয়। এই জন্য দেখো এফ পয়েন্ট থেকে টিসি শুরু হয়েছে, এই যে এফ পয়েন্ট থেকে টিসি শুরু হয়ে এরকম 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 একটা টিসি কার্ভ হয়েছে। তাইলে এই যে ও এফ, এইটুকু আমার কি ম্যাম ফিক্সড প্রাইস, ম্যাডাম ফিক্সড প্রাইস। হ্যাঁ প্রাইস না, কস্ট, এটা কস্ট, প্রাইস না। প্রাইস কিন্তু অন্য জিনিস, প্রাইস হচ্ছে প্রোডাক্টের প্রাইস। মানে ধরো তোমার ফিক্সড ইউনিট ধরতেছো বিল্ডিং, তাহলে বিল্ডিং এর প্রাইস যেটা, সেটা হচ্ছে তোমার প্রাইস, এবং প্রাইসকে যখন তুমি কোয়ান্টিটি দিয়ে গুণ করতেছো সেটা হচ্ছে আমার কস্ট। সো এটা ফিক্সড কস্ট, প্রাইস। তাহলে ওএফ টা হচ্ছে আমার ফিক্সড কস্ট, এখান থেকে আমি একটা টিসি কার্ভ পাইলাম। তাহলে দেখো টিসিটা টিআর কে দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতেছে, একটা হচ্ছে এস পয়েন্ট আর একটা হচ্ছে কে পয়েন্ট। এস পয়েন্টের আগে সিনারিওটা কি, টোটাল কস্ট টিআর এর চেয়ে বেশি না কম? এস পয়েন্টের আগে বলো তো আমাকে, কোনটা বেশি আছে, টিআর না টিসি? ম্যাডাম টিআর মানে টিসি। টিসি বেশি আছে, এক্স্যাক্টলি, কারণ টিআর তো নিচে, এই যে টিআর নিচে, টিআর হচ্ছে নিচে, টিআর এর উপরে হচ্ছে আমার টিসি কার্ভ। তাহলে এটা হচ্ছে আমার ইন্ডিকেট করতেছে যে এই জায়গায় হচ্ছে আমার প্রডিউস করা কি লস। যদি এটাকে আউটপুট ডিসাইড করো, এল আউটপুট ডিসাইড করার জন্য আমি আউটপুট এক্সিসে লম্ব ড্র করলাম, তাহলে ওএল পর্যন্ত তুমি যদি প্রডিউস করো এখানে তোমার লস হবে, ফার্ম এখানে প্রডিউস করতে চাইবে না বা এখানে ইকুইলিব্রিয়ামে থাকতে চাইবে না। আবার কে পয়েন্টের পরে দেখো, কে পয়েন্টের যখন পরে সেখানে কিন্তু আমার টিসিটা বেশি আছে টিআর এর চেয়ে, তার মানে এখানেও যদি তুমি আউটপুটটাকে ডিসাইড করো, এইচ তোমার আউটপুট ধরে নাও, তাহলে তুমি ওএইচ পর্যন্ত আউটপুট প্রডিউস করতে পারবে। এর পরে যদি তুমি যাও তাহলে আবার তোমার এইচ এর পরে যদি তুমি আউটপুট প্রডিউস করো, তখন আবার তোমার কি হবে, লস করতে চাইবে, মানে লস করতে থাকবে ফার্মটা। তার মানে যে কোনো রেশনাল ফার্মের উদ্দেশ্য থাকবে সে এস এবং কে বা এল এবং এইচ এই দুইটার মাঝখানে কোথাও একটা প্রডিউস করার, বা মাঝখানে প্রডিউস করা এবং মাঝখানে কোথাও একটা তার ইকুইলিব্রিয়ামটা হবে, মানে ম্যাক্সিমাম প্রফিটটা সেই দুইটার মাঝামাঝি কোথাও একটা পাবে, তাই না? নর্মাল সেন্সে আমি যেটা বুঝি, যেহেতু ফার্মের উদ্দেশ্য থাকে সবসময় প্রফিট করা, সে তো আর লসে যাবে না, তার মানে এটার মাঝখানে আছে কোথাও একটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট, কোথায় আছে সেটা আমাদের বের করতে হবে। তো সেটা বের করার জন্য আমি যেটা শুরুতে আমাদের বলছিলাম যে আমরা এই ইকুইলিব্রিয়ামটা দেখতেছি ম্যাক্সিমাইজ প্রফিট উদ্দেশ্য, তার মানে যে পয়েন্টে আমার ম্যাক্সিমাম প্রফিট আসে সেই পয়েন্টেই সে ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে। এইটা দেখার জন্য আমাকে বিভিন্ন জায়গায় হচ্ছে ট্যানজেন্ট ড্র করতে হবে, ঠিক আছে? ট্যানজেন্ট ড্র করতে হবে, যেহেতু এটা আমার কার্ভ,
কার্ভে যখন আমরা ট্যানজেন্ট ড্র করতে চাই তখন সেখানে আমাকে স্পর্শক ড্র করতে হয়, বুঝছো? স্পর্শক বুঝছো? এই যে এটা হচ্ছে আমার একটা স্পর্শক, দেখো এরকম স্পর্শক। তো এইখান থেকে এস এবং কে, এখান থেকে আসলে এই যে কার্ভটা আছে প্রত্যেকটা পয়েন্টেই তুমি চাইলে স্পর্শক ড্র করতে পারবা, এবং স্পর্শক ড্র করে তুমি হচ্ছে ট্যানজেন্ট করবা, মানে লম্ব ডিস্টেন্স বের করবা। লম্ব ডিস্টেন্স বের করে দেখবা, এটা হচ্ছে কাজ, ইকোনমিক্সের কাজ, দেখতে হবে যে কোথায় আমার সবচেয়ে বেশি লম্ব ডিস্টেন্স আছে, বুঝতে পারছো? তো যেটা এখানে আমরা করে দেখাইছি যে যখন আমার ওএম আউটপুট আছে তখন দেখা যাচ্ছে এই লম্বটা আমার সবচেয়ে, লম্ব ডিস্টেন্সটা আমার সবচেয়ে বেশি এই দুইটার মধ্যে, টিআরটিসির মধ্যে, ই এবং এন, এই যে লম্ব ডিস্টেন্সটা এটা হচ্ছে আমার সব থেকে বেশি লম্ব ডিস্টেন্স, বুঝতে পারছো? দ্যাট মিনস টিআর এবং টিসির মধ্যে পার্থক্য সবচেয়ে বেশি। লম্ব ডিস্টেন্স বেশি হবে কখন? যখন তোমার টিআর হবে সবচেয়ে বেশি এবং টিসি হবে কি সবচেয়ে কম, তাই না? নর্মাল সেন্সে তুমি যদি সূত্রটা চিন্তা করো, প্রফিট ইজ ইকুয়াল টু টিআর মাইনাস টিসি, এটা হচ্ছে আমার সূত্র। তাহলে আমার প্রফিটের ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে? টিআর যখন ম্যাক্সিমাম হবে আর টিসি যখন মিনিমাম হবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, তাহলে সেটাই এখানে আমি বলেছি যে আমাকে এটা কিন্তু আমাকে প্রত্যেকটা পয়েন্টে আসলে স্পর্শক ড্র করে করে দেখতে হবে, বাট এখানে আর কি বলা হয়েছে যে দেখার পরে আমরা যেটা পাইছি সেটা হচ্ছে ইএন আমার সবচেয়ে বেশি লম্ব ডিস্টেন্স। তার মানে ইএনটাকে যদি আমি লম্বা করে টানি আউটপুট পর্যন্ত নেওয়ার জন্য, আমি যদি একটা লম্ব ড্র করি তখন আমি যে আউটপুটটা পাচ্ছি সেটা হচ্ছে ওএম। তার মানে ওএম আউটপুটে ফার্মটা আমার ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, কারণ ওএম আউটপুটেই হচ্ছে সে ম্যাক্সিমাম প্রফিট পাচ্ছে, বুঝে গেছো? বুঝছো? জি ম্যাম। দেখো বুঝছো কিনা, এটুকু বুঝলে আমি পরের একটু পয়েন্টাসের জায়গাতে যাব, আর এটুকু না বুঝলে আমি আরেকবার বলবো। ম্যাডাম আর একটু রিপিট করেন। জি ম্যাম একবার একটু রিপিট করেন। আচ্ছা আরেকটু রিপিট করতেছি। ম্যাম শোনা যাচ্ছে না, কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, বলছো যে কোন জায়গাটা রিপিট করে বলতো? পুরোটাই? আচ্ছা পুরোটাই করতেছি। আমি বলছি যে টিআর এবং প্রফিটের যে সূত্র সেটা হচ্ছে আমার টিআর মাইনাস টিসি। শুনতে পাচ্ছ তোমরা আমার কথা? ইন্টারনেট কানেকশন আনস্টেবল দেখাচ্ছে, কিন্তু শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা তাহলে যেটা বলছিলাম যে আমার একটা ফার্ম ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে যখন সে ম্যাক্সিমাম প্রফিট করতে পারবে, তখনই তার কোনো টেন্ডেন্সি থাকবে না অন্য কোনো দিকে মুভ করা। আর ম্যাক্সিমাম প্রফিট বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রফিটের যে সূত্র সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে টিআর মাইনাস টিসি, এটা হচ্ছে আমার প্রফিটের সূত্র। তার মানে ম্যাক্সিমাম প্রফিট হবে কখন? যখন আমার টিআরটা সবচেয়ে বেশি হবে, মানে ম্যাক্সিমাম হবে, এবং টিসিটা হচ্ছে মিনিমাম হবে। দ্যাট মিনস দুইটার ডিফারেন্সটা যখন বেশি হবে তখন হচ্ছে আমার প্রফিটটা ম্যাক্সিমাম হবে। তাহলে এবার আমি একটু যদি ডায়াগ্রামে দেখি, তাহলে দেখো এখানে টিআর কার্ভটা দেওয়া আছে 0 থেকে, যেটা হচ্ছে আমার টিআর কার্ভ, আর টিসি কার্ভটা হচ্ছে এফ পয়েন্ট থেকে, অরিজিন থেকে না, কারণ আমার এইটুকু হচ্ছে আমার ফিক্সড কস্ট ওয়েভ, ফিক্সড কস্ট থেকে এটা হচ্ছে আমার টিসি কার্ভ। তো টিআর এবং টিসি এই দুইটা তোমার ইন্টারসেকশন পয়েন্ট হচ্ছে এস এবং কে। এস এবং কে পয়েন্ট ইন্টারসেকশন মানে কি? এখানে সমান, এস পয়েন্টে টিআর টিসি সমান। এই দুইটা পয়েন্টে আবার একটা নাম আছে, এই দুইটা পয়েন্টকে বলা হয় ব্রেক ইভেন পয়েন্ট, বুঝছো? মানে ফার্মিং জায়গায় লসেও থাকবে না, লাভেও থাকবে না, প্রফিটও হবে না, লসও হবে না, সমান সমান থাকবে। সে যতটুকু খরচ করবে, কস্ট যতটুকু, সে ততটুকু রিটার্ন পাবে, ঠিক আছে? আর কে পয়েন্টও তাই, টিআরটিসি সমান, এই দুটো হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এই পয়েন্টে যদি তুমি আগে প্রডিউস করো, দ্যাট মিনস এই পয়েন্টটাকে যদি তুমি আউটপুট হিসেবে, আউটপুট লাইনে দেখতে চাও যে আউটপুট এক্সিসে কতটুকু আউটপুট, সেটা হচ্ছে ওয়েল আউটপুট। ওয়েল আউটপুটের আগে যদি তুমি প্রডিউস করো তাহলে তোমার লস। আবার এই পয়েন্টে যদি দেখো ওএইচ আউটপুটের পরে যদি তুমি প্রডিউস করো তাহলেও তোমার লস, কারণ এই দুইটা পয়েন্টেই টিসির পরিমাণ টিআর এর চেয়ে বেশি আছে। তার মানে ফার্মটা ইকুইলিব্রিয়ামে থাকবে অবশ্যই এস এবং কে মাঝখানে, বুঝতে পারছো?
দুইটা মাঝখানে থাকবে ইকুইলিব্রিয়ামে। ইকুইলিব্রিয়ামে থাকবে এবং যে কোনো ফার্মের টেন্ডেন্সিও থাকবে S এবং K এর মাঝখানে প্রডিউস করার জন্য। এখন তাহলে আমাকে বের করতে হবে এর মাঝখানে কোন জায়গাটাতে আমার সবচেয়ে বেশি আমার লম্ব ডিস্টেন্স আছে। দুইটা কার্ভের মধ্যে যখন আমরা লম্ব ডিস্টেন্স ড্র করতে চাই তখন আমাকে স্পর্শক ড্র করে লম্ব ডিস্টেন্স বের করতে হয়, কারণ আমি তো কার্ভ থেকে সরাসরি বের করতে পারবো না। যেন পয়েন্টটাকে ডিসাইড করার জন্য ট্যানজেন্ট আমাকে বের করার জন্য আমাকে স্পর্শক ড্র করে নিতে হবে। এই যে প্রত্যেকটা পয়েন্টে, কার্ভের প্রত্যেকটা পয়েন্টে তুমি স্পর্শক ড্র করে লম্ব ডিস্টেন্স বের করবা। এরকম এই যেরকম EM যেরকম লম্ব ডিস্টেন্স বের করছে এরকম করে লম্ব ডিস্টেন্স বের করবে। অনেকগুলা বের করার পরে মানে মোটামুটি তোমার যেখানে কনফিউশন আছে, যে জায়গাগুলো যে এখানেও হতে পারে এখানেও হতে পারে, তখন তুমি একটা যে জায়গাটাতে ম্যাক্সিমাম পাইছো ধরে নেওয়া হয় যে সেই জায়গাটাতে আমার ফর্মটা ইকুইলিব্রিয়ামে থাকবে। এখানে দেখা যাচ্ছে EN-টা হচ্ছে আমার ম্যাক্সিমাম ডিস্টেন্স এই দুইটা কার্ভের মধ্যে। তার মানে EN পয়েন্ট আমার সবচেয়ে বেশি প্রফিট আসতেছে। তার মানে এটাকে যদি আমি আউটপুট পর্যন্ত নিয়ে যাই, তার মানে OM হচ্ছে আমার আউটপুট, যে আউটপুটে তোমার ফার্মটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে বা তোমার ফার্মটা ম্যাক্সিমাম প্রফিট গেইন করতে পারবে। বুঝা গেছে? তার মানে OM আউটপুট আমি আরেকটা বলতে পারি যে এখানে TR আমার ম্যাক্সিমাম এবং TC হচ্ছে মিনিমাম পয়েন্ট। বুঝা গেছে? এখন দেখো। জি ম্যাম। আচ্ছা, এই টিপি কার্ভটা তোমাদের ড্র করতে হবে না, এটা ওই যে টোটাল ফিজিক্যাল কার্ভ রিটার্ন দেখানোর জন্য, বাট এটা আমার দরকার নেই। তো শুধু এই যে এই দুইটা কার্ভ আমি যতটুকু বললাম ততটুকু ড্র করবা, TR/TC এই দুইটা আর এই লম্ব ডিসটেন্সটা। ম্যাম আমাদের তো মেইন লম্ব ডিসটেন্স হচ্ছে EN, তাই না? আর তারপর সেটাকে বর্ধিত করেছি হচ্ছে আউটপুটটা বের করার জন্য। হ্যাঁ, কিন্তু দূরত্ব তো EN, যদি এরকম লিখি তাহলে দূরত্বটা কি EN লিখবো নাকি EM লিখবো? হ্যাঁ EN হচ্ছে তোমার ডিসটেন্স দুইটার মধ্যে, TR/TC ডিসটেন্স ম্যাক্সিমাম ডিসটেন্সটা। আর OM-টা তুমি EM-টা ড্র করেছো OM বের করার জন্য। তার মানে ওই পয়েন্টে আমার আউটপুট কত, আমার তো জানার উদ্দেশ্য যে আমি আসলে তুমি কতটুকু আউটপুট প্রডিউস করলে তোমার ফার্ম ইকুইলিব্রিয়ামে থাকবে, এটাই তো তোমার জানার উদ্দেশ্য, কারণ তুমি তো ডিল করতেছো আউটপুট নিয়ে। সেই জন্য আমাকে আউটপুটটা জানতে হবে যে আমি OM আউটপুট প্রডিউস করা পর্যন্তই ইকুইলিব্রিয়ামে থাকবো, বা OM-টা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম আউটপুট। জি ম্যাম, ঠিক আছে। তার মানে নিচে যে একটা কার্ভ আছে ওইটা আঁকানো দরকার নাই, টিপি দরকার নেই, এটা হচ্ছে প্রফিট কার্ভ দেখাচ্ছে, নট নেসেসারি। এখন যেটা এই ফিগারের একটা লিমিটেশন আছে সেটা হচ্ছে আমার আসলে মেইনলি কি জানা লাগে, আমার জানা লাগে যে তুমি কতটুকু আউটপুট প্রডিউস করতেছো এবং সেটা কোন দামে বিক্রি করলে ম্যাক্সিমাম প্রফিট পাবা। এই ফিগারে আমি কিন্তু রেভিনিউ পাচ্ছি, আউটপুটও পাচ্ছি, কিন্তু এই ফিগারে কোথাও প্রাইস নাই। বুঝছো? কোথাও আমি প্রাইসটা বের করতে পারতেছি না। তাইলে আমার কি করতে হবে, কারণ আমার তো প্রাইসটা জানতে হবে। সেই জন্য এটা এখানে লাস্ট আমি বলেছি যে এই যে ফিগারটাতে এখানে লেখা আছে, এখানে আমি ম্যাক্সিমাম আউটপুট পাচ্ছি, ম্যাক্সিমাম ডিস্টেন্সটা পাচ্ছি, কিন্তু যে জিনিসটা পাচ্ছি না সেটা হচ্ছে আমার প্রাইসটা পাচ্ছি না। তাহলে আমি প্রাইসটা বের করার জন্য আমি কি করব, প্রাইসের আমার সূত্রটা কি, প্রাইসের সূত্রটা কি বলো তো? আচ্ছা টিআর এর সূত্র বলো। টিআর ইজ ইকুয়াল টু আমার কি, টোটাল রেভিনিউ ইজ ইকুয়াল টু পি ইনটু কিউ। তাহলে পি বের করার জন্য আমি কি করতে পারি, টিআর কে কিউ দ্বারা ডিভাইড করে দিলে ভাগ করে দেবো। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই এখানে বলেছে। এই দেখো টোটাল রেভিনিউকে টোটাল আউটপুট দিয়ে ডিভাইড করে দিয়েছে, যেটা আমি যে এখানে মানে এই ফিগার দিয়ে যদি দেখাও, কারণ তুমি যদি এই ফিগারটাকে কোনো একটা গ্রাফ পেপারে ড্র করতা গ্রাফে, তাহলে অবশ্যই তুমি টিআর এর ভ্যালু জানতা, টিআর এর প্রত্যেকটা পয়েন্টেই তুমি ভ্যালু জানবা, ওয়ান স্মল স্কয়ারের যদি ইউনিট তুমি জানো, প্লাস ওএম এরও তুমি ভ্যালু জানবা। তার মানে আমি যদি এট এ গ্ল্যান্স জাস্ট এই ফিগার থেকে দেখতে চাই, তখন আমি ওএম দেখতে পাই যে ইকুইলিব্রিয়াম আউটপুট কত আছে, ইকুইলিব্রিয়াম রিটার্ন কত আছে সেটাও আমি দেখতে পাচ্ছি, কিন্তু ইকুইলিব্রিয়াম প্রাইসটা আমি দেখতে পাই না। কিন্তু এটা আমার জানতে হবে, কারণ তুমি এই যে ওএম আউটপুট প্রডিউস করছো এটা বিক্রি করবা কত টাকায়, এটা তো তোমাকে জানতে হবে, নাহলে তুমি ওই রিটার্নটা পাচ্ছ না, নাহলে এবং তুমি ইকুইলিব্রিয়ামে পৌঁছাইতে পারবে না। এই জন্য আমি কি করবো, জাস্ট আমার যে রিটার্নটা আছে ই পয়েন্টে আমার যে রিটার্ন আছে সেই রিটার্নটাকে আমি হচ্ছে আউটপুট দ্বারা ডিভাইড করবো। দ্যাট মিনস ই পয়েন্টের রিটার্ন কতটুকু, যে এম ই পরিমাণই তো আমার রিটার্ন, যতটুকু রিটার্ন কার্ভ থেকে আমার এই এক্স এক্সিস এর যে ডিফারেন্স, দ্যাট মিনস এই যে এখান থেকে যদি তুমি বের করো ওয়াই এক্সিস তোমার রিটার্ন
ডিসাইড করতেছেন। তার মানে ই পয়েন্টটা যদি তুমি এখান পর্যন্ত ট্যানজেন্ট ড্র করো বা লম্ব ড্র করো, তাহলে যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে আমার রিটার্নের ভ্যালু। তার মানে এমই যে পরিমাণ সেটা, এমইটাকে তুমি ডিভাইড করে দিবা ওএম দ্বারা, আউটপুট দ্বারা, তাইলে তুমি প্রাইসটা পেয়ে যাবে। তার মানে তখন তুমি সরাসরি বলতে পারবা যে আমি ওএম পরিমাণ আউটপুট প্রডিউস করে যে প্রাইসটা তুমি পাবা সেই প্রাইসে সেল করলে আমার ফার্মটা ইকুইলিব্রিয়ামে থাকবে। দেখো বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে আমি অবশ্যই আবার রিপিট করব, একটু আমাকে বলো যে তুমি বুঝতে পারছো। জি ম্যাম, বুঝতে পেরেছি। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, আমি এটার ডকুমেন্ট তোমাদের দিয়ে দেবো, এটাও তোমরা একটু পড়ে নেবা, সাথে সাথে পড়ে নিলে আর তো কনফিউশন থাকবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকবে, আমরা পরের টপিকে পরের ক্লাসে যাব। জি ম্যাম, কোনো কনফিউশন আছে? হ্যাঁ, তোমাদের কোনো কনফিউশন আছে? নাহলে আমি ক্লাস শেষ করবো আজকে। ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো, তাহলে নেক্সট ক্লাসে কথা হবে। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম।